মাত্র একদিন পর নির্বাচন। আমাদের অনেকের আশঙ্কাকে এই মুহূর্তে অবধি আমি যখন কথা বলছি ভুল প্রমাণ করে নির্বাচন মোটা দাগে অতীতের ইতিহাসের বিবেচনায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে। যদিও নির্বাচনকে ঘিরে অনেক রকমের প্রশ্ন ইতিমধ্যে উঠেছে, বাকিটা বুঝবার জন্য আমাদের নির্বাচনের দিন এবং তার পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা সবাই নির্বাচন চাই, যে যেভাবেই দেখেছি না কেন, যে যেভাবেই বলেছি না কেন, চাওয়া একটাই ছিল, একটা নির্বাচন। এবং অবশ্যই অন্তত আমার চাওয়া ছিল এবং আমার মতো আরো অনেকেরই চাওয়া ছিল একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেটা হচ্ছে না। তারপরেও সবাই চেয়েছেন, যারা নির্বাচনে আছেন, নির্বাচনের বাইরে আছেন, একটা নির্বাচন হয়ে যাক, যত কম ক্যাজুয়ালিটি হয়, যতটা গ্রহণযোগ্য করা যায়, সেই বিবেচনা থেকে একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচন বাংলাদেশকে কতটা স্থিতিশীলতা দেবে, এই নির্বাচন বাংলাদেশের জন্য কতটা কল্যাণকর হবে, আগামী দিন সেটা বলবে। সেটা আজকের দিনে দাঁড়িয়ে বিচার করবার দরকার নেই, তাতে হতাশা ছড়ানো হবে। এবং কি হতে পারে, আমার দিক থেকে আমার বিশ্লেষণ যেটি, সেটি আমি অনেকবার বলেছি আমি নির্বাচন দেখি না, কিন্তু একই সঙ্গে আমি আরো বেশ কয়েকটি লাইন বলেছি, সেগুলোকে অনেকেই বিবেচনায় নেননি, শুধু এই কথাটাই বলেছেন। আশা করি যেহেতু এগুলো অনলাইনে আছে, সেই কথাগুলো অনেকে স্মরণ থাকবার কথা, অনেকে দেখবার চেষ্টা করবেন এবং নিশ্চয়ই আমি ভবিষ্যতে আবারও সে কথা বলবো। আজকের আমার আলোচনার বিষয় যেটা, সেটাতে যাবার আগে হঠাৎ করি একটু আগেই আমি যখন সর্বশেষ সংবাদের দিকে চোখ বোলাচ্ছিলাম, তখন দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব বলেছেন নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এর তিনি কোনো আশঙ্কা করছেন না, ইঞ্জিনিয়ারিং হবে সেটা তিনি দেখছেন না, বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে। আমার এই কথার মধ্যে খানিকটা খটকা লেগেছে। প্রথম কথা হচ্ছে যে বিএনপির যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, যদি একটা মোটামুটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেটা আমরা সবাই জানি। আপনাদের স্মরণ থাকবার কথা অনেকের, যদি কেউ আমার কথা স্মরণে রাখেন, যে আমি একদম শুরুর দিকে বলেছিলাম 3 মার্চ 6 মাসের মধ্যে নির্বাচন হলে অবাক হবার কিছু থাকবে না, বিএনপি যদি 300টি আসনে পায়। কিন্তু সময়ের পরিক্রমায় 17-18 মাসে পরিস্থিতি অনেক বদলে গেছে এবং নানা রকমের শঙ্কা কাজ করছে। কিন্তু আমি ঠিক এরকম পরিস্থিতিতে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি হতে পারে এবং আমরা সেটাই আশা করি। সেটা হলেই হয়তো আপাতত দেশের জন্য কল্যাণকর হবে, শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ সেটা চাইবেন। কিন্তু খটকাটা যে জায়গায় বা আপত্তিটা যে জায়গায়, যে উনি যে বললেন যে ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা করছেন না উনি, বা সেটা হবে না দেখছেন না, সেটা উনি কিভাবে বললেন আমি ঠিক বুঝি না। একদিনকার ওনাদের কথাবার্তা নিয়ে, শঙ্কা নিয়ে, ওনাদের প্রতিনিধি দল যখন নির্বাচনে গেছে, সেই সময় তারা যা বলেছেন সব মিলিয়ে কিন্তু একটা আশঙ্কা তৈরি হচ্ছে ওনাদের প্রতিপক্ষদের কর্মকাণ্ড, বা একটু পরে আমি যে প্রসঙ্গে আলোচনা করব তাতে কিন্তু এক ধরনের আশঙ্কা আছে ইঞ্জিনিয়ারিং এর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমার অত্যন্ত প্রিয়ভাজন, অত্যন্ত শ্রদ্ধাভাজন। বাংলাদেশের রাজনীতিতে ওনার মতো সজ্জন, শিক্ষিত, রুচিবান মানুষ খুব কম আছে। আমি বহুবার বলেছি এবং আমি এটাও বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য উনি একটা অ্যাসেট, এখন আমি মনে করি। কিন্তু রাজনীতি না মাঝে মধ্যে কথায় কিছুটা এদিক সেদিক করে ফেলেন, যেটা অনেক সময় তাদের নিজেদের বিপক্ষে যায়। আপনাদের স্মরণ থাকবার কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2018 সালের নির্বাচনের দিন সকালবেলায় ঠাকুরগাঁয় তার নিজস্ব নির্বাচনী এলাকায় তিনি বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সেই নির্বাচনে ফলাফল আমরা সবাই জানি, ওনার ফলাফল জানি, ঠাকুরগাঁয়ের ফলাফল সবটাই আমরা জানি। তিনি বিজয়ী হয়েছিলেন এবং এক জায়গা থেকে তিনি সংসদে যাননি, তার দলের বাকিরা সংসদে গেছে। কিন্তু তিনি যে নির্বাচনে সুষ্ঠু হচ্ছে সকালবেলা তিনি বলেছিলেন, ডক্টর কামাল হোসেন প্রায় একই কথা বলেছিলেন এবং সেই সমালোচনা তাকে পরের 5 বছর নানা মহল থেকে শুনতে হয়েছে, কারণ সেই নির্বাচনটা দিনের ভোট রাতে হয়েছে, বিএনপি বলেছে, তার মানে আগের রাতে হচ্ছে, আর তিনি সকালবেলায় বলেছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। এবং আমি নিশ্চিত যদি এই নির্বাচনে, আমি আশা করি ইঞ্জিনিয়ারিং হবে না, আশা করি বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, কিন্তু এই নির্বাচনে যদি কোনো ব্যত্যয় বিচ্যুতি হয়, কোনো সমস্যা তৈরি হয় এবং বিএনপি যদি কাঙ্ক্ষিত ফল না পায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই কথা আগামী দিনগুলোতে শুনতে হবে।
তার দলের লোক যখন বলবেন। আমি আবার আজকের আলোচনার মূল প্রসঙ্গটিতে যেতে চাই, যেটি নিয়ে আমি কথা বলছি, এবং মিস্টার ফখরুল ইসলাম আলমগীরের কথার সঙ্গেও এই প্রসঙ্গের একটা মিল খুঁজে পাওয়া যাবে। এই যে আসন্ন নির্বাচন বাংলাদেশে, যেটা 12 তারিখে, চিত্র অন্য যে কোনো সময়ের তুলনায় ভিন্ন। কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনৈতিক মঞ্চে দুটো শক্তিশালী খেলোয়াড়, অন্তত দৃশ্যত তাই, এখন সমানভাবে প্রভাব বিস্তার করছে, বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতে দীর্ঘদিন ধরে নিজেকে মডারেট এবং গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করছে। তাদের আন্তর্জাতিক মিত্ররাও তাদেরকে সেভাবেই প্রজেক্ট করে, এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে, অর্থাৎ 5টি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে, যা তরুণ ভোটারদের মধ্যে একটা আগ্রহ তৈরি করেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে জানাচ্ছেন যে জামায়াতের এই আপাত মডারেট চেহারা তাদের আসল চরিত্র নয়। আমরা সবাই সেটা জানি। ক্ষমতায় গেলে তাদের প্রকৃত নীতি ও আচরণ প্রকাশ পাবে, যা 1971 সালের ইতিহাসে আমরা দেখেছি, এবং 71 পরবর্তী ইতিহাসে আমরা নানা পর্যায়ে দেখেছি যে তারা মাঝে মধ্যেই কতটা ভয়ঙ্কর করতে পারেন। জামায়াতের রাজনৈতিক কৌশল শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক কূটনীতি ও স্বার্থের সঙ্গে তাদের সম্পর্ক নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশে একটি স্থিতিশীল এবং তাদের সুবিধাজনক সরকার থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াত ইসলামীকে কুটবুকে রাখা এবং বন্ধু হিসেবে বিবেচনা করা কৌশলগত সিদ্ধান্ত অনেকেই মনে করেন, যদিও তারা বলে তারা কোনো পক্ষ নিচ্ছেন না। তবে দেশের স্বার্থে এটি উদ্বেগের কারণ, কারণ বিদেশি স্বার্থ যদি দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অমিল সৃষ্টি করে, তা গণতন্ত্রের স্বাভাবিক গতিকে প্রভাবিত করতে পারে। এটা শুধু যুক্তরাষ্ট্রের বেলায় প্রযোজ্য নয়, এটা যুক্তরাজ্যের বেলায় প্রযোজ্য, ইউরোপীয় ইউনিয়নের বেলায় প্রযোজ্য, ভারত, পাকিস্তান, তুরস্ক, চীন, সবার ক্ষেত্রে প্রযোজ্য। নির্বাচনকে আধুনিকায়ন করা হচ্ছে ব্যবস্থাকে, কেবল ব্যালট বক্স বা সিলের মাধ্যমে নয়, বরং তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে। ভোটার তালিকা, ফলাফল সংরক্ষণ, সফটওয়্যার, সার্ভার সবই এখন ডিজিটাল। কিন্তু এই আধুনিকায়ন যদি স্বচ্ছতার বদলে অদৃশ্যতা ও নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে, তবে এটি গণতন্ত্রের জন্য ঝুঁকি তৈরি করে। উদাহরণ হিসেবে, কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। আবার হাজার হাজার কেন্দ্রে শূন্য বাতিল ভোট। একই ধরনের ফলাফলের পুনরাবৃত্তি নির্বাচনী আচরণের স্বাভাবিক বৈচিত্র্যকে মুছে দিচ্ছে এবং মুছে দেবে। পর্যবেক্ষকদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচন কমিশন অপ্রশিক্ষিত, অর্থাৎ আনট্রেইনড বা অব্যবস্থাপনা সংক্রান্ত সংস্থা বিপুল সংখ্যক পর্যবেক্ষক অনুমোদন করেছে। কিছু সংস্থা যার কোনো স্থায়ী জনবল নেই, কোনো স্বীকৃত প্রকল্প নেই, এমনকি অতীতে টাকার বিনিময়ে পর্যবেক্ষক কার্ড বিক্রির অভিযোগ আছে, তাদেরকে দেশের মোট পর্যবেক্ষকের বড় অংশ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এটা ভোটের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে। যদি ভোট পর্যবেক্ষণের মান এবং সক্ষমতা যাচাই না করা হয়, তাহলে নির্বাচন শুধু আনুষ্ঠানিকতা হয়ে যায় এবং গণতন্ত্রের আত্মাটা হারিয়ে যায়। তরুণ ভোটাররা এবার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে অনেকে ধারণা করেন। তারা প্রায় 40% ভোটারের সমান। শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে, অর্থাৎ বিশেষ করে বিগত জুলাই আগস্টের 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা রাজনৈতিক সচেতনতা অর্জন করেছে। এর আগেও বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা আমরা দেখেছি বিগত সরকারের আমলে। তাদের ভোটের ধারা নির্বাচনের ফলাফলের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। তবে তরুণ ভোটারদের আগ্রহ এবং রাজনৈতিক অংশগ্রহণ জামায়াতকে সরাসরি ক্ষমতায় নিয়ে যেতে পারে বলে মনে করাটা ঠিক হবে না। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল একটা প্রাথমিক সূচক নিঃসন্দেহে, কিন্তু জাতীয় নির্বাচনে তাদের প্রভাব অত্যন্ত সীমিত। আমাদের অতীত অভিজ্ঞতা তাই বলে যে ছাত্র সংগঠনগুলো অতীতে বিভিন্ন ছাত্র সংসদে অনেক ভালো ফলাফল করেছে, জাতীয় নির্বাচনে তারা করতে পারেনি। রোহিঙ্গা সংকট, অর্থনীতি, চাকরি এবং বিনিয়োগের পরিবেশও নির্বাচনী প্রেক্ষাপটকে প্রভাবিত করছে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন
নিশ্চিত করা এবং দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, এগুলো দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের ইস্যু। তবে ভোটাররা এ ধরনের বিষয়গুলো মূল্যায়ন করবে কিনা তা সম্পূর্ণ নিশ্চিত নয়। প্রযুক্তি এবং প্রশাসনিক জটিলতার কারণে এই ইস্যুগুলো প্রায়শই ভোটার আস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভাবে যুক্ত হচ্ছে না। জামায়াত ইসলামের কৌশলগত অবস্থান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বের ক্ষমতায় পৌঁছানোর প্রচেষ্টা, আন্তর্জাতিক স্বার্থের প্রভাব এবং প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থার সীমাবদ্ধতা, এসব মিলেই একটা জটিল রাজনৈতিক চিত্র তৈরি হচ্ছে। জামায়াতের বর্তমান চেহারা আপাত শান্তিপূর্ণ হলেও ক্ষমতায় গেলে তাদের প্রকৃত চরিত্র প্রকাশ পাবে এবং ক্ষমতায় যেতে না পারলেও তাদের চরিত্র আমরা দেখতে পাবো। এমনকি লড়াইটা যদি নেক টু নেক হয় তাহলেও একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। তাদের রাজনৈতিক দর্শন ইসলামী আইন ও শাসন ব্যবস্থা প্রবর্তনের দিকে এগুবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সংঘাত সৃষ্টি করতে পারে। তবে মনে রাখতে হবে, এই ইসলাম শান্তির ইসলাম নয়, এই ইসলাম ট্র্যাডিশনাল ইসলাম নয়, পলিটিক্যাল ইসলাম। সম্প্রতি একটা আন্তর্জাতিক ব্রিফ বা রিপোর্ট বেরিয়েছে যেখানে ডিজিটাল নির্ভর নির্বাচনে জালিয়াতি সবসময় চোখে পড়ার মতো হবে এমন নয়। বলা হচ্ছে ব্যালট ছিনতাই বা কেন্দ্র দখলের নাটক ছাড়া ভোট ম্যানেজ করা সম্ভব। সফটওয়্যার, সার্ভার ও ফলাফল আপলোডের সময় এবং পদ্ধতি নিয়ন্ত্রণ করে এটি পরিবেশ তৈরি করা যায় যেখানে কাগজে সব ঠিকঠাক থাকে কিন্তু ভোটের আস্থা এবং গণতন্ত্রের আত্মা অনুপস্থিত থাকে। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ এবং তদারকি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভোটার ডাটাবেস বা ফলাফল ব্যবস্থাপনা সফটওয়্যার স্বাধীন ও বহুপক্ষীয় তদারকির বাইরে থাকে, তবে আমরাই সব দেখছি, এই ধরনের দাবি বিশ্বাসযোগ্য হয় না। 2008 সালের নির্বাচন, কেউ কেউ যেটাকে অনেক ভালো নির্বাচন বলেন, এখনো তুলনামূলকভাবে অনেকের কাছে গ্রহণযোগ্য বলা হয়, কিন্তু সেটা নিয়েও যথেষ্ট প্রশ্ন তুলবার সুযোগ আছে। এবং 8-এর পরের প্রতিটি নির্বাচন কোনো না কোনো ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। অংশগ্রহণের অভাব, সহিংসতা বা ফলাফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। এই ধারাবাহিকতা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং একটা বড় বাস্তবতা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ভোটাররা যদি ধরে নেন যে ফলাফল আগেই ঠিক, তবে নির্বাচন কেবল ক্ষমতার পুনরুৎপাদনের আনুষ্ঠানিকতা হয়ে যায়। তখন গণতন্ত্রের আস্থা ভেঙে যায় এবং রাজনৈতিক প্রক্রিয়া শূন্যে যায়। প্রযুক্তি যদি স্বচ্ছতা ও আস্থা তৈরি করে তবে এটি গণতন্ত্রের বন্ধু, কিন্তু যদি প্রযুক্তি অদৃশ্য নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে তাহলে এটি নিঃশব্দ হুমকি। আসন্ন অর্থাৎ আগামী 12 তারিখের নির্বাচনের আগে একদিন বাকি আর মাত্র। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আরো জটিল। জামায়াতের কৌশল, বিএনপির ক্ষমতায় যেতে চাওয়া, বিদেশি স্বার্থের উপস্থিতি, তরুণ ভোটারদের ভূমিকা এবং প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থার সীমাবদ্ধতা, এসব মিলেই দেশের গণতান্ত্রিক পরিকাঠামো প্রভাবিত হচ্ছে। ভোটারদের সামনে প্রশ্ন হচ্ছে, তারা কতটা স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং তাদের আস্থা কতটা রক্ষা করা সম্ভব। এই প্রশ্নের উত্তর খুব জরুরি। শেষ পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কেবল ভোটের হিসাব নয়, এটি ক্ষমতা, আস্থা, কৌশল, প্রযুক্তি এবং রাজনৈতিক দর্শনের মিলন। ভোটারদের সচেতনতা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রযুক্তির সঠিক ব্যবহার, এসবই গণতন্ত্র টিকে থাকবে। আর যদি এসব ব্যর্থ হয় তবে নির্বাচন হবে নিঃশব্দ, নির্বিঘ্ন এবং প্রশ্নাতীতভাবে প্রভাবিত। বাংলাদেশের ভোটাররা এই চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের দায়িত্ব দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে জীবন্ত রাখা এবং নিজের ভোটের শক্তি সঠিকভাবে ব্যবহার করা। সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, স্বাধীনভাবে নিজ মতামত প্রকাশ করবেন। কোনো ব্যত্যয় বিচ্যুতি দেখলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন যেখানে রিপোর্ট করবার
গণমাধ্যমকে জানাবেন, প্রতিবাদ করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। এই ভোট শান্তিপূর্ণ হোক, জনগণের বিজয় হোক।